দর্শক আপনাদেরকে স্বাগত জানাই চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। প্রায় ১৬ বছর পর আবারও চ্যানেল ওয়ান আপনাদের সামনে এসেছে। শুরুতে চ্যানেল ওয়ান সবসময় সরকার কিংবা ক্ষমতাশীল ব্যক্তিদের প্রশ্ন করেছে। দ্বিতীয় অধ্যায়েও আমরা সেই প্রশ্নই করতে চাই ক্ষমতাশীল ব্যক্তিদের। আমি হাবিব রহমান, আপনাদেরকে জানাই স্বাগত। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম নাহিদ ইসলাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে একটু জানতে চাই, দীর্ঘ আন্দোলনের পর প্রথমবার সংসদে আপনারা গিয়েছেন এবং সংসদের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের তো দীর্ঘদিন সংসদীয় যে চর্চা, গণতান্ত্রিক চর্চা, সেটা বাংলাদেশে ছিল না। গণ অভ্যুত্থান এর মধ্য দিয়ে আসলে এই সংসদীয় যাত্রাটা শুরু হয়েছে এবং এবারের সংসদ অন্য অনেক জায়গা থেকেই আসলে নতুনত্ব রয়েছে। আবার একই সাথে হতাশাও রয়েছে যে এই সংসদ দুইটি ভূমিকা থাকার কথা ছিল। সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ভূমিকা রাখবে সংস্কারগুলো বাস্তবায়নের জন্য, আর একটা সাধারণ আইন প্রণয়নের জন্য সংসদ হিসেবে কার্যকর থাকবে। কিন্তু এটা আমরা শুরুতে একটা ধাক্কা খেয়েছি, পুরো জাতি ধাক্কা খেয়েছে। সরকারি দল তারা শপথ গ্রহণ করেন নাই এবং গণভোটকে অস্বীকার করেছে এবং সংসদকে শুধু একটা সাধারণ সংসদে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে। এই যে নির্বাচনী প্রতিশ্রুতি বিভিন্ন দল বিভিন্নভাবে দিয়েছে, আপনারাও দিয়েছেন। এই যে নির্বাচনী প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, সেটার বাস্তবায়নের ক্ষেত্রে ফারাক কতটুকু দেখছেন এবং প্রতিবন্ধকতা কোথায় কোথায় এখনো লক্ষ্য করেছেন? ফলে গণভোটে জাতির জন্য সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল যে সংস্কার, যেখানে আমাদের রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে জবাবদিহিতা, গণতন্ত্র নিশ্চিত করা হবে, আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, চোখক্ষ তৈরি হবে। তো এই সংস্কারগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছে না এবং এই প্রতিশ্রুতির সাথে আমরা মনে করি যে সরকারি দল তারা বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করছে। সরকার দল তাদের ইশতেহার অনুযায়ী হয়তো অনেক কিছু বাস্তবায়ন করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো এক ধরনের আই ওয়াশের মতো এবং অর্থনৈতিক যে একটা চাপ সামনে আসতে যাচ্ছে, সরকারের কোনো ধরনের পরিকল্পনা আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তো সর্বব্যাপী সর্বোপরি আমাদের আসলে দেশের পরিস্থিতি খুব ভালো দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না। এই জায়গায় আমাদের একটা জাতীয় ঐক্যের প্রয়োজন। সরকারি দল, বিরোধী দল, সংসদের বাইরের যত রাজনৈতিক সামাজিক শক্তি রয়েছে, সেই ঐক্যটা বিনষ্ট করছে সরকার নিজেই। কারণ সরকারের সাথে বা বিএনপির সাথে যে সমঝোতা ছিল অন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আগে এবং পরেও, সেই সমঝোতা কিন্তু তারা প্রতি পদে পদে সেই সমঝোতাগুলো তারা ভঙ্গ করছে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনি বলছেন যে সরকার দল বিশ্বাসঘাতকতা করেছে। এটি যদি একেবারেই বাস্তবায়নের পথে আরও বেশি বাধা সৃষ্টি হয়, তাহলে কি আপনারা রাজপথের আন্দোলনে যাবেন কিনা বা আবার একটা গণঅভ্যুত্থানের পথ তৈরি করবেন? গণঅভ্যুত্থান তো আর বলে কয়ে আসে না, বারবার আসে না। গণঅভ্যুত্থান একটা চূড়ান্ত কর্মসূচি। আমরা মনে করি না যে এই সরকার সেই দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যাবে, কিন্তু রাজনৈতিক আন্দোলন হবে। অর্থনৈতিক যে লুটপাটের জন্য যাদেরকে অন্তর্বর্তী সরকারের সময় যাদেরকে দায়ী করা হয়েছিল, অ্যাসালাম শহর বিভিন্ন মাফিয়া, তাদেরকে কিন্তু আবার ব্যাংকিং খাতে ঢোকার সুযোগ করে দিচ্ছে। ফলে অর্থনৈতিক লুটপাটেরও ক্ষেত্র তৈরি করে দিচ্ছে সরকার। আরেকটি বিষয় হচ্ছে যে ভারতের সাথে যে নির্ভরতা বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক ক্ষেত্রে, আমরা এই সরকারের ভিতরে সেই প্রবণতাটা দেখতে পাচ্ছি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো পরিষ্কার বোঝাপড়া ছাড়াই, যে এতদিন তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, শেখ হাসিনাকে তারা সেখানে আশ্রয় দিচ্ছে এবং আমাদের সীমান্ত হত্যা সহ আমাদের যে নদীর পানি সংক্রান্ত ইস্যু, এই সব কিছু মিলিয়ে আমরা সরকারকে কোনো যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী একটা গণতান্ত্রিক বৈষম্যহীন দেশ, সেই জায়গায় আমরা দেখি সরকার সেই পথে হাঁটছে না। সরকার পুরনো যেই বন্দোবস্ত, সেই পথেই সরকার নিজেকে পরিচালনা করার চেষ্টা করছে, জাতিকে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সেটা যদি হয়, তাহলে জনগণ যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছে, জীবন দিয়েছে, তারা তো এটা মেনে নেবে না, এটাই স্বাভাবিক। সেই জায়গায় আমরা বলেছি যে আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই। আমরা আগের মতো ক্ষমতার জন্য আমরা কোনো আন্দোলন বা দেশে অস্থিতিশীলতা তৈরি করা, আমরা সেটা করতে চাই না। আমরা সরকারকে সময় দিতে চাই, সরকারের সাথে সহযোগিতা করতে চাই জাতীয় সংকটগুলোতে। কিন্তু সরকার যেন মনে হচ্ছে দিন থেকে দিন সরকার সেই ঐক্যের জায়গাটা সংকুচিত করে নিয়ে আসছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সরকারের এই 2 মাসে অভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, সেটা কতটা অর্জন হলো? 2 মাসে সরকার আসলে সকল প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে। তার নিজের যে 31 দফার প্রতিশ্রুতি, জুলাই সনদের প্রতিশ্রুতি, গণভোটের প্রতিশ্রুতি,
তো 2 মাসের সময়টা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের সময়কাল। শপথ নেয় এই সরকার যে কোনো সরকারকে মূল্যায়ন করার জন্য 2 মাস যথেষ্ট নয়, কিন্তু এটা একটা কমিটমেন্ট ছিল যে 2টা ভোট হয়েছে, সরকারের কারো মুখে আপনি গণভোটের কথা শুনবেন না, অথচ সরকারি দলের প্রধান সহ অনেকেই কিন্তু হ্যাঁর পক্ষে, সংস্কারের পক্ষে প্রচারণা করেছে। সরকার যে মন্ত্রিসভা করেছে সেটাও যে খুবই কোনো নতুনত্ব এসেছে বলে আমরা মনে করি না। সরকার যখন বিএনপি যখন নমিনেশন দিয়েছে তখন অনেক ঋণ খেলাপিকে নমিনেশন দিয়েছে, তারাই সংসদ সদস্য হয়েছে। মন্ত্রিসভাতেও আমরা এরকম কয়েকশো কোটি টাকার ঋণ খেলাপি আমরা দেখেছি। এছাড়া যে এই 2 মাসে যে ঘটনাগুলো ঘটেছে, বড় ঘটনা, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে মব তৈরি করে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রক্রিয়ায় ভিসি পরিবর্তন হলো, স্থানীয় সরকারের ক্ষেত্রে দেখেন যে সবগুলো জায়গায় সরকার প্রশাসক বসিয়ে দিল, এবং সরকার সেই অধ্যাদেশটাকেই রাখলো যেটা নির্বাহী ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাহী বিভাগের একেবারে সরকারের অধীনস্থ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এরকম যেটা নির্বাহী বিভাগের বাইরের যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সেগুলোতে তো সরকার ঠিক আগের মতোই কিন্তু সরকার তাদের নিজস্ব লোক বসাচ্ছে, পুরা মানে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এবং মিডিয়ার যদি আমরা তাকাই, মিডিয়া তো সেম, সরকার সবগুলো জায়গায় নিজেদের লোক বসানোর চেষ্টা করছে। এটাই 2 মাসের মূল্যায়ন যে সরকার একেবারেই পুরনো বন্দোবস্তের পথে হাঁটছে, অর্থাৎ আগের কাঠামো, আগের সব পদ্ধতি, সংস্কৃতি, শুধুমাত্র দল পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে। আপনাদের সময় উপদেষ্টা যখন ছিলেন সেই সময় কিন্তু আমরা দেখেছি যে অনেক মব হয়েছে, তখন কিন্তু স্ট্রিক্টলি ব্যবস্থা নয় সেটা আমরা দেখিনি। যে কোনো দাবি নিয়ে মব করে আসলে কিন্তু দেখা গেছে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেটা মেনে নিয়েছে। সেই ধারাবাহিকতা কি এখনো রয়ে গেছে? আমরা তো এখন সন্দেহ করছি, বা এটা খুবই স্পষ্ট হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় যে বিভিন্ন জায়গায় আন্দোলন, শাহবাগে আন্দোলন, অমুক জায়গায় আন্দোলন, এখন সেই আন্দোলনগুলো নাই কেন? তার মানে কি এটা আসলে বিএনপি পিছন থেকে আন্দোলনগুলো সংগঠিত করেছিল, বা অন্তর্বর্তী সরকারকে একটা চাপে রাখার জন্য, তারা যাতে সংস্কার কার্যক্রম করতে না পারে। অন্তর্বর্তী সরকারের বাস্তবতা আর এই সরকারের বাস্তবতা এক নয়। এই সরকার একটা নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, ফলে তার রাজনৈতিক ব্যাকআপ আছে, এবং গত 1.5-2 বছর তো অনেক অবস্থার পরিবর্তন হয়েছে। তো এখন তো আসলে কোনো ধরনের মব হবে বা এটা আমরা আশা করি না। তো সরকারের পক্ষে যেগুলো যাচ্ছে সরকার সেগুলোতে ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু সরকারের বিপক্ষে যদি ন্যায্য আন্দোলন নিয়ে রাস্তা নামা হয় তখন দেখবেন সরকার সেটাকে মব বলে সেখানে কিন্তু পুলিশ দিয়ে সেটাকে দমন করার চেষ্টা করবে। এনসিপি কেন বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই সময় একটি বাংলাদেশের পক্ষে ছিল না যে দলটি, জামাতে ইসলামী, তার সাথে কেন জোটে যেতে হলো? মানে সেই জায়গায় জোটে যেয়ে কি আপনাদের যে গ্রহণযোগ্যতা সেটা কি বাংলাদেশের মানুষের কাছে কিছুটা হলেও বলা চলে যে তলানিতে গেছে কিনা? নির্বাচনী রাজনীতিতে জোট খুবই স্বাভাবিক প্রক্রিয়া। যেহেতু আমরা খুবই কম সময় পেয়েছি সংগঠিত হবার এবং তৃণমূলকে গুছানোর, এবং নির্বাচন ব্যবস্থার কোনো সংস্কার ছাড়াই আমরা নির্বাচনের দিকে যেভাবে আমাদেরকে যেতে হয়েছে, সেই জায়গায় এনসিপির একটি জোট প্রয়োজন ছিল, কোনো একটি জোটে যাওয়া। এবং আমরা গুরুত্ব দিয়েছি সংস্কার এবং দুর্নীতি বিরোধী, আধিপত্যবাদ বিরোধী যে কমিটমেন্টগুলো, সেই জায়গায় বিএনপির থেকে জামাতকে আমাদের কাছে কাছাকাছি মনে হয়েছে। জামাতের ঐতিহাসিক রাজনৈতিক দায় আছে, কিন্তু এখন যে জামাত ইসলামী, তারা তো সেকেন্ড জেনারেশন ও পরবর্তী প্রজন্ম, এবং জামাত ইসলাম বাংলাদেশে বৈধভাবেই রাজনীতি করছে। আমরা যদি জোটে না যেতাম তাও জামাত ইসলামী রাজনীতি করতো। জামাত ইসলাম বিএনপির সাথেই একসাথে দীর্ঘ সময় জোটবদ্ধভাবে সরকারে ছিল, বিরোধী দলে ছিল। ফলে এটি আমাদের কাছে কোনো অস্বাভাবিক মনে হয়নি, আমরা খুব স্বাভাবিকভাবেই এটাকে নিয়েছি। তবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা কমেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আশা করি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এনসিপি আসলে এককভাবে দাঁড়াতে পারবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে। এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন এখন পর্যন্ত আছে দলে, তাদের বিরুদ্ধে বেশ কিছু বিষয় শোনা যাচ্ছে যে অনেকে শিবিরের বা জামাত ইসলামের রাজনীতি করেছে, এবং অনেকে শোনা যায় যে আওয়ামী লীগের সাথে রাজনীতি করে তারা একটা বিশ্বাসঘাতকতা করেছে। আপনার রাজনৈতিক পরিচয়টা আসলে? আমাদের নিজস্ব একটা ছাত্র সংগঠন ছিল, গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে। আমি এবং আমার আরও অনেক সহযোদ্ধা মিলে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে বিদ্যমান যে দলগুলো, একদিকে তো আওয়ামী ফ্যাসিবাদ, অন্যদিকে যেই দলগুলো আছে বিরোধী দল হিসেবে, তারাও তরুণদেরকে অ্যাট্রাক্ট করতে পারছে না বা আমরা আস্থা রাখতে পারছি না। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে ছাত্রদের জন্য আমাদের নতুন রাজনৈতিক কর্মসূচি আনা উচিত। সেই জায়গা থেকে আমরা সেই সংগঠন করেছি। সেটি আমার প্রথম সংগঠন, যেটার আমি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে কোনো
রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। বিশ্ববিদ্যালয়ে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়। একটু ভিন্ন বিষয়ে যাই এবার। আপনি সহ আপনার দলের অনেকেই ডিপ স্টেটের কথা বলেছে। বর্তমান প্রেক্ষাপটে এই ডিপ স্টেটের প্রভাব আপনি কোথায় দেখতে পাচ্ছেন? আসলে কি ডিপ স্টেট বলতে বাংলাদেশে কিছু আছে বা প্রভাব কি বিস্তার করছে? আপনার মন্তব্য কি? সরকারের ভিতরে বা রাষ্ট্র ক্ষমতায় অনেকগুলো ক্ষমতার বলয় থাকে, এবং অন্তর্বর্তী সরকারের সময়ে যেহেতু এটা কোনো সংহত কোনো শক্তি ছিল না, ফলে এইখানে অনেকেই নানা ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। তো সেটাকেই হয়তো আমরা বা অনেকেই ডিপ স্টেট বলেছে। কিন্তু এই সরকারের ভিতরেও নিশ্চয়ই সেটা আছে, তাদেরকে নানা পরাশক্তির সাথে নানা ধরনের সমঝোতা করে ডিলিং করে থাকতে হচ্ছে। দেশের ভিতরে নানান ধরনের শক্তি আছে, ব্যবসায়িক শক্তি আছে, মিলিটারি শক্তি আছে, তাদের নানান ধরনের আমলাতন্ত্র আছে, তাদের নানা স্বার্থ আছে। সেই বিভিন্ন পক্ষের বা বিভিন্ন গোষ্ঠীর সুবিধা স্বার্থগুলোকে কিন্তু ভারসাম্য রক্ষা করে একটা সরকারকে টিকে থাকতে হয়। পুরনো রাষ্ট্রের বা সরকারের যারা সুবিধাভোগী বিভিন্ন সেক্টরে আছে, অন্তর্বর্তী সরকারের সময় তারাই সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কোন ধরনের পরিবর্তন করতে দেয়নি। সেই শক্তিগুলোর সাথে এই সরকারের তো সম্পর্ক আছে, যোগাযোগ আছে, কারণ আমরা সরকারের বিভিন্ন কার্যকলাপে দেখতে পাচ্ছি সরকার গুম অধ্যাদেশ বাতিল করলো, কেন মানবাধিকার অধ্যাদেশ বাতিল করলো। আপনি সহ অনেকেই ডিপ স্টেটের কথা বলেছেন। আপনাদের আন্দোলনের সময় কিন্তু পলাতক সরকার প্রধান শেখ হাসিনা তিনিও কিন্তু এই ডিপ স্টেটের কথা বলেছিলেন যে আমেরিকার হস্তক্ষেপে এই আন্দোলনটি হচ্ছে। আপনাদের এই দাবির প্রেক্ষাপটে কি তাহলে তিনি যে দাবিটি করেছিলেন সেই দাবিরটা কি আসলে প্রতিষ্ঠিত হয় কিনা? প্রত্যেকটা সরকারকে এটা ফেস করতে হয়। সরকারের ভিতরেই সরকারকে নানান শক্তির সাথে এক ধরনের ডিলিং এবং আন্ডারস্ট্যান্ডিং করতে হয়। শেখ হাসিনা তাকে পলায়ন করতে হয়েছে, পদত্যাগ করতে হয়েছে, এটা একটা গণবিস্ফোরণ, গণবিপ্লবের মুখে, এবং এটার জন্য তার যে কৃতকর্ম সেটাই দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকেও আমাদেরকে বলেছেন যে যে অধ্যাদেশগুলো রাখা হয়েছে 16টা, এগুলো আসলে বাতিল করা হয় নাই, এগুলো আরও আপনাদের সাথে যত স্টেক হোল্ডার আছে সবার সাথে আলোচনা করে এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেই জায়গাটি নিয়ে তারা কাজ করবে, এবং হয়তো পরবর্তী যে সংসদটি আবার শুরু হবে দ্বিতীয়বার, সেখানে তারা এটার সমাধান করবে। সমাধান হোক, তখন আমরা বলতে পারবো। এখন পর্যন্ত তো সমাধান হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশগুলো হয়েছিল, তখন কিন্তু স্টেক হোল্ডার হিসেবে বিএনপি সহ সকল দল, এক্সপার্টাইজ সহ সামাজিক সিভিল সোসাইটি সবার মতামত নিয়েই করা হয়েছিল। আমরা কিন্তু বলেছিলাম যে আইনগুলো পাশ হোক, পরে সংশোধন করলে সরকার কিন্তু করতে পারবে। তো সরকার যতক্ষণ করছে না, সরকারের মুখের কথায় তো আমরা এটাকে সমর্থন করতে পারি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এটাই বলেছেন যে গণহত্যার দায় নিষিদ্ধ করতে হবে। একটু যদি বলেন যে বাংলাদেশে জামাত ইসলামও কিন্তু 1971 সালে এই গণহত্যার সাথে জড়িত। আওয়ামী লীগের রাজনীতিটা আপনারা নিষিদ্ধ চাচ্ছেন, কার্যক্রম নিষিদ্ধ চাচ্ছেন, একই দায় কি আপনারাও জামাত ইসলামের এই কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চাইবেন কিনা ভবিষ্যতে, বা এখন যেহেতু এখন আপনারা তাদের সাথে আছেন, চাওয়াটা হয়তো কঠিন হবে কিনা জানি না, সামনে চাইবেন কিনা? আমরা যেটা চাইবো যে জামাত ইসলামী তাদের 71 নিয়ে তাদের যাতে পরিষ্কার অবস্থান থাকে, এবং আমরা দেখছি তাদের পরিষ্কার অবস্থান আছে এখন পর্যন্ত। তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সবগুলোকে ধারণ করেই কিন্তু এখন বাংলাদেশের রাজনীতি করতেছে। আর আপনি যদি আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত এই গণহত্যাকে সে স্বীকার করে না, সে যে গণহত্যা করছে, সে এখনও নানান ষড়যন্ত্র দিয়ে সেটা বলার চেষ্টা করছে। ফলে দুইটা প্রেক্ষাপট আসলে এক নয়। এবং জামাত ইসলামের কি হবে বা জামাত ইসলামের কি করে, এটা তো বাংলাদেশের 50 বছর, স্বাধীনতার 50 বছর পেরিয়েছে, এটার দায় কিন্তু এই প্রজন্মের না। যারা পূর্ববর্তী প্রজন্ম ছিলেন আমাদের, তাদের এটা ডিল করা দরকার ছিল। আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, তারাই কিন্তু জামাত ইসলামকে একসাথে মিলে রাজনীতি করেছে। ফলে জামাত ইসলামের বিষয়ে তো আমাদের কিছু করণীয় নেই, এইটা জামাত ইসলামই ঠিক করবে তারা কি করবে। দেশের বিদ্যমান আইন কাঠামো অনুযায়ী সবকিছু ব্যবস্থা হবে। জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে কোণঠাসা করেছিল আওয়ামী লীগ, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটি বিস্ফোরণ হয়েছে। এদের কার্যক্রম নিষিদ্ধ করে এরকম একটি বিস্ফোরণ হওয়ার পথ কি তৈরি করা হলো কিনা? আওয়ামী লীগ ইতিহাসে দুইবার ফ্যাসিবাদ কায়েম করেছে। শেখ মুজিবের নেতৃত্বে একবার বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করেছে, এবং শেখ হাসিনার নেতৃত্বে
দ্বিতীয়বার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। ফলে একটা দল ইতিহাসে দুইবার সুযোগ পেয়ে দুইবারই দেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। ফলে এদেশের জনগণ আমরা মনে করি 5ই আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রায় দিয়েছে, এবং আমরা যেটা আওয়ামী লীগের নেতাকর্মী বা তৃণমূলের আমরা বলেছি যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা রয়েছে, মামলা রয়েছে, সেই মামলাগুলা সত্যতা নিশ্চিত করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এছাড়া যারা নিরপরাধ তারা সমাজে রিকনসিলেট হবে, সমাজে তারা চাইলে বিভিন্ন দলে যোগ দিতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ তার মতাদর্শ তার মার্কা সেটাকে আমরা অ্যালাউ করব না। আওয়ামী লীগের ফিরে আসে কি আপনাদের ভয়ের কোনো কারণ আছে কিনা? আমাদের ভয়ের কোনো কারণ নাই। এটা তো আওয়ামী লীগই তো এখন ভীত। আমরা আওয়ামী লীগ রিফর্ম হোক আর যে হোক, সে আওয়ামী লীগ হইতে পারবে না। তার আদর্শ আওয়ামী লীগ বা এই যে ফ্যাসিস্ট চিন্তাভাবনা সেইটা থাকতে পারবে না। সেটার বাইরে তো দেশে এখন অনেক দল হচ্ছে, সেটা তো দল করার গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু রিফর্ম আওয়ামী লীগ বললে তো সেটা যদি আওয়ামী লীগের আরেকটা ভার্সন হয় সেটাও তো গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সামনে আপনি কেমন দেখছেন? রাজনীতিতে অনেকগুলা প্রশ্নের সুরাহা হয় নাই, ফলে এগুলাই বারবার ফিরে আসবে। সংবিধান ইস্যুটা আসবে, অর্থনৈতিক যে ডিসক্রাইমিনেশন যেটা জুলাই গণঅভ্যুত্থানের চালিকা শক্তি ছিল, সেইটা যদি সমাধান না হয়, তরুণরা যদি কর্মসংস্থান না পায়, এবং যে মেরিট বেস সোসাইটি আমরা কথা বলি, যে চাকরি বা সব জায়গায় মেধাভিত্তিক একটা মূল্যায়ন হবে, দুর্নীতিটা অবসান হবে, এবং বাংলাদেশের একটা সার্বভৌম পররাষ্ট্রনীতি হবে। তো এই কয়েকটা বিষয় এবং নির্বাচনের ধারাবাহিকতা, ফলে এই প্রশ্নগুলো সুরাহা হলে বাংলাদেশে একটা বেটারমেন্টের দিকে যাবে, বাংলাদেশ সামনের দিকে আগাবে। আর না হলে আমাদেরকে বারবার আন্দোলনের মুখে পড়তে হবে। জামাত ইসলামের সাথে যোগ দিলেন, জোট হলেন, তখন অনেকেই দল থেকে বের হয়ে গেছে। কেন আসলে সবাইকে ধরে রাখা গেল না? একটা দল তো আসলে সবসময় মানে কনস্ট্যান্ট থাকে না। একটা দল যাদেরকে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তারাই চিরকাল ওই দলে থাকে এরকম না। মানুষের মত পরিবর্তন হয়, চিন্তার পরিবর্তন হতেই পারে। ফলে এটা সেই ব্যক্তির বিষয়। এটাতে আসলে একটা দল তখনই দাঁড়ায় যখন আসলে কোনো ব্যক্তিবর্গের পদত্যাগে এটাতে ইম্প্যাক্ট পড়ে না। আমি মনে করি এনসিপি সেই জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে আসলে কে পদত্যাগ করলো, কে থাকলো, এটা এনসিপির জন্য বড় বিষয় হবে না। বড় বিষয় হচ্ছে এনসিপির কর্মসূচি, এনসিপির রাজনীতি, এনসিপির আদর্শ। আপনি বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না সরকারি দল, কিন্তু তারা তো বলছে যে তারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছে নোট অফ ডিসেন্ট সহ, সেটা তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তাহলে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে না, এটা আসলে কোন লক্ষ্য থেকে আপনারা বলছেন? তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে উইথ নোট অফ ডিসেন্ট, তারা গণভোট বাস্তবায়ন করতে চাচ্ছে না। দুইটা কিন্তু আলাদা। গণভোটের স্পেসিফিক 4টা প্রশ্নের উপরে ভোট হয়েছে, মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, ফলে এই 4টা জিনিস বাস্তবায়িত হবে। জুলাই সনদে আরও অনেক বিষয় আছে, সেগুলো পরবর্তী আলোচনা হতে পারে। তো জুলাই সনদে কিন্তু নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ না, আমরা তখনই এটা বলেছি। আমরা সংসদে এখন কিন্তু অনেক সিদ্ধান্ত হয়, অনেকে নোট অফ ডিসেন্ট দেয়, কিন্তু সিদ্ধান্ত কি পাস হয়ে যায় না? তো জুলাই সনদে নোট অফ ডিসেন্ট অনুযায়ী তো জুলাই সনদ বাস্তবায়িত হতে পারে না, এবং জুলাই সনদে পরবর্তীতে নানা নোট যুক্ত করা হয়েছে। ফলে জুলাই সনদ আসলে বিএনপির দলীয় ইশতেহারে পরিণত হয়েছে। এই কারণে তো গণভোটের আলাদা করে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা মনে করি যে গণভোটের যে রায়টা, গণভোটের প্রশ্নগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে। বিএনপির জুলাই সনদ বাস্তবায়ন অক্ষরে অক্ষরে পালন হচ্ছে একটা ছলচাতুরি। বিএনপি এটা বলে আসলে সে বলতে চায় সে কোনো সংস্কারই, কারণ প্রত্যেকটা সংস্কারিতে তার ভেটো দেওয়া। নির্বাচনের আগে আপনারা অনেকেই বলেছিলেন যে সরকারি সুযোগ সুবিধা কিংবা গাড়ি নেবেন না, কিন্তু সংসদে আমরা দেখেছি যে আপনাদের দলের একজন এমপি হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে সরকার যেন মানুষের কাছে যাওয়ার জন্য একটা গাড়ি ব্যবস্থা করা হয়। যদি গাড়ি দেওয়া হয় সেটা কোন প্রক্রিয়াতে আপনারা নিতে চান? এটা সরকারের সিদ্ধান্ত, এটা আমরা দিতেই হবে বা এরকম আমরা সরকারি সুযোগ সুবিধা, একজন নির্বাচিত প্রতিনিধির তার তো কিছু দায়িত্ব আছে, সরকার এই দায়িত্ব পালনের জন্য কিছু সুযোগ সুবিধা দেয়, তার একটা বেতন দেয়। এখন সরকারের সুবিধা দিব না এটা বলে কি আমি বেতন নেওয়া বন্ধ করে দেব? তাহলে আমি কিভাবে চলবো? আমার তো আর কোনো আর্নিং সোর্স নাই। এটা হয়তো যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যাদের আরও অনেক আর্নিং সোর্স আসছে, তারা বেতন না নিয়ে অনেক কিছু না নিয়েও চলতে পারে। তা আমরা বলেছি যতটুক অবৈধভাবে যে সুবিধাগুলো নেওয়া সেগুলো নিব না, বা যেটা অনৈতিক আমরা শুল্ক দিয়ে যে গাড়ি আনা বা প্লট নেওয়া, এই বিষয়গুলা বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা কোনো কমেন্ট করি না, কিন্তু আমরা যেটা বলেছি যে আমরা কোনো অবৈধ সুবিধা নিব না। নেতাকর্মী যারা রয়েছেন মাঠ পর্যায়ে
অনিয়ম বা চাঁদাবাজির এরকম নানা ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি। একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে এই বিষয়গুলোকে আপনার দল কিভাবে মোকাবেলা করবে? আমাদের রাজনীতির মূল জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তী সরকারের সময়ের পরিস্থিতি কিন্তু ডিফারেন্ট। তখন বৈষম্যবিরোধী আন্দোলন, জুলাই যোদ্ধা, নানান নামে আসলে এই কাজগুলো হয়েছে, যেগুলোর দায় এনসিপির উপর এসেছে। এবং আমরা কিন্তু সেই সময় এই ফিল্টার করার জন্যই সবাইকে আমরা দলে সেই সময় নিয়েও নেই। আমরা কিন্তু একটু সময় নিয়েছি, এই জন্য আমাদের সাংগঠনিকটা স্থবিরতাও হয়েছিল। তো এখন তো আসলে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধার জায়গায় নেই। এখন আমরা মনে করছি যারা আসলে রাজনীতিটাই করতে চায়, দেশপ্রেম যাদের মধ্যে আছে, সততা আছে, এই ধরনের মানুষটাই আমাদের সাথে আসবে। দলীয় নেতাকর্মী যে কারোর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ আসে, আমরা শুনতে পাই, আমরা তাৎক্ষণিক আমাদের ইন্টারনাল যে ব্যবস্থা আছে, শৃঙ্খলা কমিটি আছে, তার মাধ্যমে আমরা ব্যবস্থা নেই এবং আমরা আইনগতভাবেও আমরা ব্যবস্থা নিই। কেন মনে হলো যে বিএনপি ভারতের দিকে ঝুঁকছে? ভারতের দিকে ঝুঁকছে এটা বলছি না সরাসরি, যেটা বলছি যে সরকার বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করা হচ্ছে। ভারত প্রতিবেশী দেশ হিসেবে আমরা সম্পর্ক বৃদ্ধি করতে চাই, করা প্রয়োজন, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা কি আওয়ামী লীগের স্টাইলে হবে? এই যে গণহত্যাগুলো হলো, 13 সালে হলো, 21 সালে হত্যাকাণ্ড হলো, 24 সালে হলো, এগুলোতে তো ভারতের সমর্থন ছিল। তিনটা নির্বাচন যে ভোটাধিকার হরণ করা হলো, আন্তর্জাতিকভাবে ভারত পূর্ণ সমর্থন দিয়েছে। ফলে এইটার কোনো জবাবদিহিতা কি হবে না? বিএনপি সরকার, বর্তমান সরকার কি ভারতের কাছে এটার কোনো জবাবদিহিতা চেয়েছে কিনা? এছাড়া ভারতের অভ্যন্তরীণ অনেকগুলো ইস্যু, যেটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতির সামনে প্রভাব পড়বে। ভারতের বিভিন্ন মুসলমানদেরকে যে তাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, পশ্চিমবঙ্গে কয়েক লাখ মুসলিম ভোটারকে তারা নাগরিকত্ব কেড়ে নিয়েছে, আসামে এটা করেছে। এবং এই যে এটা নিয়ে বাংলাদেশের ভারতের সাথে কোনো কূটনৈতিক বোঝাপড়া হচ্ছে কিনা, নাহলে কারণ এই চাপগুলো তো বাংলাদেশের দিকে আসবে। যে মন্ত্রীর প্রশ্ন আসবে সেই মন্ত্রী এটা উত্তর দিবে, ডিফেন্ড করবে। দেখা যায় আইনমন্ত্রীর পক্ষেও একজন কথা বলছে, স্বাস্থ্যমন্ত্রীর পক্ষেও একজন কথা বলছে, প্রধানমন্ত্রীর পক্ষেও একজন কথা বলছে। তো সেই জায়গা থেকে মানুষের মনে এটা প্রশ্ন আসলে এসেছে। তো এটা তো আসলে অপরাধ না, সরকার দল ঠিক করবে যে তার পক্ষে যদি মনে করে যে সব বিষয়ে একজনই কথা বলতে পারে। কিন্তু এই সমালোচনাগুলো আর কি তখন আসবে। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বা বিএনপি, তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় বারবার বলেছে যে নির্বাচিত সরকার না থাকার কারণে দেশের আইন শৃঙ্খলার অবনতি। ফলে এখন তো নির্বাচিত সরকার এসেছে, আমরা তো আইন শৃঙ্খলার খুবই উন্নতি হয়েছে এটা মনে করছি না। ধর্ষণ বলেন, খুন বলেন, ছিনতাই বলেন, এগুলো সবই অব্যাহত আছে এবং মানুষের জমি দখল সেগুলো হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই যে মাজার ভাঙচুর, যেটা খুবই বিতর্কিত হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, আলোচিত হয়েছিল, সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পেরেছেন? 24-এর এই আন্দোলনটাকে কি জামাত ইসলাম তাদের নিজের করে নেওয়ার মতো চিন্তা করছে কিনা, এটা সবার আসলে জামাত ইসলাম কি এরকম কোথাও কিছু বলেছে জামাত ইসলামের পক্ষ থেকে যে আন্দোলন তারা করেছে এটা তাদের আন্দোলন? এরকম একেবারে শোনা যায়নি। তো তারা, অথচ বিএনপি কিন্তু এরকম বারবার বলার চেষ্টা করে ক্যাপ্টেন, মাস্টার মাইন্ড। সো এই প্রশ্নটা বিএনপিকে করা উচিত যে বিএনপি এটাকে তাদের দলীয় আন্দোলন মনে করে কিনা। 16 বছর ধরে তারা যে সরকার বিরোধী আন্দোলন করতেছিল, জুলাই বিপ্লব তার ধারাবাহিকতা, এটার সাথে সংযোগ আছে, কিন্তু এটা তো তাদের দলীয় আন্দোলন না। একইভাবে জামাত ইসলামের দলীয় আন্দোলন না, এনসিপিরও দলীয় আন্দোলন। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, নেতাকর্মী, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, সাংস্কৃতিক কর্মী, আলেম, প্রবাসী সবাই মিলে এই আন্দোলনে এসেছিল, এই আন্দোলনকে সফল করেছিল। নেতৃত্বের সামনে ছিল সাধারণ ছাত্র হিসেবে যারা পরিচিত ছিল, সাধারণ ছাত্রদের নেতৃত্ব হিসেবে। ফলে জামাত ইসলাম যদি জুলাইকে ধারণ করে, এটা তো অপরাধ না। তো যে জুলাইকে ধারণ করতে গেলে বা জুলাই নিয়ে কাজ করতে গেলে তাকে তো বলার, আমরা তো চাই সব দল সেটাকে ধারণ করুক, সব দল সেটাকে ধারণ করে কাজ করুক, এবং আওয়ামী লীগও সেটাকে ধারণ করে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করুক এবং বিচারের মুখোমুখি হোক। আপনাকে অনেক ধন্যবাদ নাহিদ ইসলাম, আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন এবং আপনার জুলাই সনদ এবং সামনের রাজনীতি নিয়ে একেবারে স্পষ্ট মতবাদ আমাদেরকে দিয়েছেন। দর্শক যারা দেখছিলেন চ্যানেল ওয়ানের মুখোমুখি অনুষ্ঠান, আমরা হয়তো জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের জুলাই সনদ নিয়ে তাদের যে অবস্থান সেটি স্পষ্ট করতে পেরেছি এবং বুঝাতে পেরেছি হয়তোবা কিছুটা যে আগামীতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বা বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত সেই বিষয়টি জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক তিনি হয়তো পরিষ্কারভাবে বুঝাতে পেরেছেন। আজকে এ পর্যন্তই।
এবং আগামীতে নতুন কোনো মুখ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব এবং সেই মানুষটিকেও আমরা ঠিক একই প্রশ্ন করতে চাই এবং জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। আল্লাহ হাফেজ।